নমস্কার বন্ধুরা, আজকের গল্প রাস্তা থেকে রাস্তায়। লেখক দিব্যেন্দু পালিত। বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করার পর গ্র্যান্ড হোটেলের সামনে দাঁড়িয়েছিল হিমাংশু। কখন সন্ধে হয়েছে খেয়াল করেনি। এখনও যে নির্দিষ্ট কিছু দেখছিল বা ভাবছিল তা নয়। একটু আগে রাস্তা পার হবার সময় সজোরে ব্রেক কষতে কষতে এক ট্যাক্সিওয়ালা গালাগালি দেয় তাকে। তখনই বুঝতে পারে অন্যমনস্কতাও এক ধরনের অন্ধতা এনে দেয় চোখে। তখনই দাঁড়িয়ে পড়ে ভাবল, হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হলে তার স্ত্রী বিধবা হতো না, ছেলেপুলে নেই বলেই কারোর অনাথ হবার সম্ভাবনাও থাকতো না। মৃত্যু যেমন হঠাৎই এসে পড়ে, তেমনি তিরস্কার করে এড়িয়েও যায়। অল্প দার্শনিকতা এসে পড়েছিল তার মধ্যে। হঠাৎ চোখে পড়ল নতুন হওয়া ফ্যাশন শপের শোকেসের সামনে দাঁড়িয়ে আছে অসীমা। অসীমার হাতে একটা রংচঙে প্যাকেট, হাতশুদ্ধ প্যাকেটটা বুকের কাছে জড়ো করা। গাঢ় রঙের ছাপা ভয়েল শাড়ি আর মানানসই ব্লাউজে চমৎকার দেখাচ্ছে ওকে। আরও সুন্দর ওর দাঁড়ানোর ভঙ্গি, দীপ্ত ও দুরন্ত। অনেক পুরনো কথা মনে পড়িয়ে দেয়। এইভাবে ওখানে, এটা কি অসীমার পক্ষে অসম্ভব? অন্যমনস্কভাবেই রিস্টওয়াচে সময় দেখার জন্যে কবজি তুলেছিল হিমাংশু। কিছু ভেবে নিরস্ত হলো। তার হাতে এখন প্রচুর সময়, কোনো রকম ব্যস্ততা নেই। অফিস ছুটির পর বেরিয়ে পড়েছিল। তারপর থেকে ১.৫-২ ঘন্টা ঘুরেছে উদ্দেশ্যহীনভাবে। এতটা সময় কারোর কথা মনে পড়েনি তার, কোথাও যাবার কথা মনে হয়নি। অথচ এটা ঠিক, কোথাও অন্তত যাওয়া প্রয়োজন। যা হোক কিছু তার একটা উদ্দেশ্য থাকা দরকার। এভাবে একা একা শুধুই পথচারী হতে পারে না কেউ। অসীমাকে দেখে একই সময়ে বিমর্ষ ও খুশি হলো হিমাংশু। সামান্য দ্বিধাও ছুঁয়ে গেল তাকে। তারপরেই মনে হলো, অসীমাকে দেখছে অনেক দিন পরে, প্রায় ৬-৭ মাস পরে হবেও বা। অসীমা তার নিত্য পরিচয়ের আওতায় পড়ে না, সুতরাং এই মুহূর্তে অসীমাকে ভয়ের কোনো কারণ নেই। কিছুটা নিশ্চিন্ত হয়ে অসীমার উদ্দেশ্যে পা বাড়ালো হিমাংশু। এই যে, আরে হিমাংশুদা! মুখোমুখি হয়ে অসীমা বলল, এদিকে কোথায়? এই তো। হিমাংশু ভেবেই নিয়েছিল নিজের প্রয়োজনে আপাতত তাকে কিছুটা অভিনয় করতে হবে। হাসি টেনে বলল, হাঁটছিলাম, ট্রামে বাসে এখনো যা ভিড়। তুমি? এসেছিলাম মার্কেটে। অসীমা তার হাতের প্যাকেটটা তুলে দেখালো। মুখে লাজুক রেখা ফুটিয়ে বলল, এই দোকানটা নতুন হয়েছে নাকি শোকেসটাই নতুন বুঝতে পারছি না, তাই। লজ্জা পাওয়ার ধরনে সব মেয়েই প্রায় একই রকম। আরও ভালো লাগে যখন কথা হারিয়ে অজুহাত খোঁজে কেউ। এই মুহূর্তের উদ্দেশ্যহীনতার ভিতর অসীমার যাবতীয় লজ্জা ও অপ্রস্তুত ভঙ্গি উপভোগ করল হিমাংশু। হঠাৎ হাওয়া লাগলো তার শরীরে। অপ্রতিরোধ্য একটা আবেগ উঠে এলো গলা পর্যন্ত। হিমাংশুর ইচ্ছে হলো দুহাত বাড়িয়ে বুকে টেনে নেয় অসীমাকে, জড়িয়ে ধরে। এইভাবেই প্রশমিত করে শরীরের শীত। কিন্তু এটা রাস্তা, তাছাড়া এতখানি বিচলিত হবারই বা কী মানে হয়? কোনো রকমে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করল হিমাংশু, কোন দিকে যাবে এখন, বাড়ি? তাছাড়া আর কোথায় যাব? সুন্দর করে হাসলো অসীমা। আপনি? ওই আর কি, অলস গলায় বলল হিমাংশু। চাই কি তোমাকে কিছুটা এগিয়েও দিতে পারি। সুবীর কোথায়? আসবে বলেছিল, কি কাজে আটকে পড়েছে, ফোন করেছিল, আমি একাই এলাম। অসীমা হাঁটতে শুরু করেছিল, ওর পাশাপাশি হিমাংশুও। যেদিকে এগোচ্ছে মনে হয় দক্ষিণগামী বাস কিংবা আর কিছুতে উঠবে অসীমা। ট্যাক্সিতে? হিমাংশু একটা সম্ভাবনার কথা ভাবল। এখন বোধহয় শুক্লপক্ষ। আশপাশের আলো ছড়িয়ে আকাশে চোখ চলে গেল হিমাংশুর। ধপধপ করছে জ্যোৎস্নায়। মাসটা আষাঢ় নাকি শ্রাবণ মনে পড়ে না।
আজ সারাদিনই তার মন খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। কেমন ফাঁকা শূন্য সব কিছু। নিজেকে মনে হচ্ছিল নির্বোধ, খাপছাড়া ও ভূতগ্রস্ত। বাস স্টপে ছড়ানো ভিড়ের মধ্যে অসীমার পাশে দাঁড়িয়ে সারাদিনের সমস্ত কথা চিন্তা করে হিমাংশুর মনে হলো, হতেই পারে এরকম, যা ঘটেছে সবই স্বাভাবিক, এর চেয়ে ভালো থাকার কথা নয় তার। করবী তাকে নিংড়ে নিয়ে গেছে। কি হলো, কি ভাবছেন? কিছু না। অসীমার কথায় সাড়া পেল হিমাংশু। আশ্চর্য, এত কাছে অসীমা, প্রায় স্পর্শের মধ্যে। কিছুক্ষণের জন্যেও অন্তত অসীমার অস্তিত্ব সম্পূর্ণ বিস্মৃত হয়েছিল সে। ভুলে গিয়েছিল এটা বাস স্টপ, তারা অপেক্ষা করছে। অসীমাকে কি তার এগিয়ে দেবার কথা? দূরে কাছে কোনো বাস টাসের দেখা পেল না হিমাংশু। কোনো ফাঁকা ট্যাক্সিও চোখে পড়ল না। মনে পড়ল সে যখন দাঁড়িয়েছিল একা নাকের সামনে দিয়ে, তখনই চলে গেছে পরপর কয়েকটা বাস। আবার আসতে সময় লাগবে হয়তো। আরও কিছু লোক ইতিমধ্যে জড়ো হয়েছে তাদের আশেপাশে। চারিদিকে তাকিয়ে অবস্থাটা বুঝে নিল হিমাংশু। তারপর সোজাসুজি তাকালো অসীমার দিকে। তোমার কি খুব ফেরার তাড়া আছে? কেন? না, বলছিলাম। অনিশ্চিতভাবে থেমে গেল হিমাংশু। ঠিক জানি না এই কথাটাই সে বলতে চায় কিনা। তারপর অসীমা তখনও তার দিকে তাকিয়ে আছে দেখে বলল, কোথাও গিয়ে বসলে কেমন হতো? অসীমা ভ্রু তুলল ঈষৎ, সঙ্গে সঙ্গে জবাব দিল না কোনো। যেন হিমাংশু কি বলছে, বলার মধ্যে কতটা আন্তরিকতা ঢেলে দিয়েছে হিমাংশু তা বুঝে নিতে চাইল। চাহনিতে সন্দেহ। হিমাংশু মুখ ঘুরিয়ে নিল। তার স্ত্রীর নাম করবী মনে পড়ল। অসীমা ছাড়া তার চারপাশে আর যারা দাঁড়িয়ে আছে তাদের কাউকেই সে চেনে না। অন্য কোথাও কেন? অসীমা বলল, আমাদের ফ্ল্যাটেই চলুন না, যাবেন? হিমাংশু জবাব দেবার আগেই শব্দ চাপতে চাপতে ছুটে এলো একটা প্রাইভেট বাস। তার পিছনে একটা ডাবল ডেকার। তারও পিছন থেকে ওভারটেক করে তারা যেখানে দাঁড়িয়ে আছে তার চেয়ে একটু এগিয়ে থেমে দাঁড়ালো আর একটা বাস। অসীমা ব্যস্ত হয়ে উঠল। এটা ছেড়ে দাও বলতে শুরু করেছিল হিমাংশু, তারও আগে বাসের ফুটবোর্ডে পা তুলে দিল অসীমা। অগত্যা হিমাংশুকেও উঠতে হলো। সম্ভবত সে ফলো করছে অসীমাকে। জায়গা নেই, কিন্তু আশ্চর্য, ভিড়ের মধ্যে গলা বাড়িয়ে হিমাংশু দেখল দু সিটের একটিতে তৎপরভাবে বসার জায়গা করে নিল অসীমা। ওর পাশে যে পুরুষটি বসে সেও উঠি উঠি করেও উঠল না। সম্ভবত আরও কিছু দূর যাবে। যদি সে এগিয়ে যায় এবং সত্যি সত্যি উঠে পড়ে লোকটি, তাহলে সুযোগ বুঝে সেও বসতে পারে। সে কি বসবে অসীমার পাশে? ব্যাপারটা রুচিতে লাগলো। কি লাভ? ভাবল, অসীমার সঙ্গ ভালো লাগলো না। বড় প্যাকেটটা কোলের উপর রেখে ব্যাগ খুলে কি দেখছে অসীমা। ভঙ্গিতে হিমাংশুও যে তার সঙ্গেই আছে এমন কিছু ধরা পড়ে না। গতি বাড়িয়ে ছুটছে বাসটা। রড ধরে দাঁড়িয়ে সুস্থির হবার চেষ্টায় ভিড়ের গায়ে গা ভাসিয়ে দিল হিমাংশু। অসীমা অত্যন্ত স্বার্থপর, ক্ষুব্ধ হয়ে ভাবল হিমাংশু। 10 মিনিটের উপর সে আছে হিমাংশুর সঙ্গে, অথচ এর মধ্যে একবারও হিমাংশু সম্পর্কে কিছু জানার আগ্রহ দেখালো না, কিংবা জিজ্ঞেস করলো না করবীদি কেমন আছে, নাকি সবই ওর ইচ্ছাকৃত। অসীমা কি তাকে বোঝাতে চাইছে, দেখো তোমার সম্পর্কে আমি কতটা উদাসীন? হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে। ভেবে অবাক লাগলো হিমাংশুর। একদা এই মেয়েটির সঙ্গে তার রীতিমতো ঘনিষ্ঠতা ছিল। সব ঠিকঠাক চললে অসীমা তার স্ত্রীও হতে পারত। এই সেই মেয়ে যাকে নিয়ে মাঝে মাঝে ঠাট্টা করত করবী। আজ তোমার প্রেমিকাকে দেখলুম, একদিন বলেছিল। বাসে খুব অন্যমনস্ক, কি ভাবে বলো তো তোমার কথা? হিমাংশুর নিঃশ্বাস ভারী হয়ে এলো। তাকিয়ে দেখল অসীমা বসে আছে চুপচাপ, কিছু বা গম্ভীর, চোখ রাস্তার দিকে। কি ভাবছে তার কথা?
বাসটা এই সময় বাঁ দিকের রাস্তায় ঘুরে গেল। করবীর মৃত্যুর ১৩ দিন পরে আজই প্রথম দাঁড়ি কামিয়ে অফিসে বেরিয়েছিল সে। নতুন পার্ট ভাঙা শার্ট ও ট্রাউজার্সে রীতিমতো ঝরঝরে লাগছিল নিজেকে। অনেক দিন অসুখে ভুগে ওঠার পরের অনুভূতি। একটা ভার নেমে গেছে তার বুক থেকে। কিন্তু এই অনুভূতিটাও জিয়ে রাখতে পারেনি বেশিক্ষণ। যত সময় যেতে লাগলো ততই মনে হতে লাগলো কোথাও যেন কি নেই। ছিমছাম পোশাকের ভিতর নিজেকে লুকিয়ে নিয়ে বেড়াচ্ছে সে। সারাদিন মন বসলো না কাজে। অফিসে সারাক্ষণ কেউ না কেউ সঙ্গ দিল তাকে। মুখ ফুটে কেউই বলল না কিছু, কিন্তু স্পষ্টই অনুভব করছিল হিমাংশু। প্রাকারান্তরে সবাই সহানুভূতি জানাতে চায় তাকে। গম্ভীর কাতর অস্পষ্ট চোখের দৃষ্টিগুলি স্পষ্টই তাকে আলাদা করে দিচ্ছে অন্যদের থেকে। অফিস থেকে বেরিয়ে পুরোপুরি স্বাধীন হতে চাইল হিমাংশু। সিগারেটে অভ্যস্ত নয় সে, তবু খেয়ালের মাথায় সিগারেট ধরালো একটা। কিছুক্ষণ ধোঁয়া গেলার পর ভালো লাগলো না। করবীর ছায়া তাকে অনুসরণ করছিল সর্বত্র। করবীকে এড়ানোর জন্যে কোথাও যেতে চাইল হিমাংশু, যেখানে হোক। তার বন্ধু ও পরিচিতের সংখ্যা কম নয়, কিন্তু কোনো মুখই ঠিকঠাক মনে পড়ল না তার। কোথাও যাবার কথাও ভাবতে পারল না। ট্রাফিক সিগন্যালে বাধা পেয়ে বাসটা থেমে দাঁড়াতে হিমাংশু দেখল অনেকটা চলে এসেছে তারা। ইতিমধ্যে বিভিন্ন স্টপে কেউ কেউ নেমে গেছে, উঠেছেও কেউ কেউ। এক সময়ের মুখগুলির সবই এখন প্রত্যক্ষ নয়। সে যেখানে দাঁড়িয়েছিল সেইখানেই, সামান্যও নড়েনি। এক ধরনের অবসাদ ক্রমশ ছেঁকে ধরছিল হিমাংশুকে। খুব সূক্ষ্মভাবে ক্ষোভ জমা হচ্ছে বুকের কোথাও, অথচ বুঝতে পারছে না কার বিরুদ্ধে। দুর্বোধ্য এই অনুভূতি যত ঘন হলো ততই অসহিষ্ণু হয়ে উঠল হিমাংশু। এই মুহূর্তেই ঘটে যাক অসম্ভব অবাস্তব কিছু। সে চাইছিল কাগজে প্রায়ই পড়ে বাস অ্যাক্সিডেন্টের কথা, সেরকম কিছু। স্থির মস্তিষ্কে যারা যাত্রা করেছে তারাও দূর গন্তব্যের দিকে তারা চমকে উঠুক। এই সশব্দ ভয়ঙ্কর সময় সচেতন যাত্রার গতি রুদ্ধ হোক। কিছুই হলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় এবং বাসের ঝাঁকুনিতে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ল হিমাংশু। আরও একটা স্টপ পেরিয়ে অনেকটা খালি হয়ে এলো বাসটা। নতুন করে আবার হয়তো ভিড় হবে গড়িয়াহাটে পৌঁছে। প্রায় ফাঁকায় দাঁড়িয়ে হিমাংশু দেখল অসীমার পাশে নতুন যে লোকটি বসেছিল সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে। যেমন জানালার দিকে মুখ করে বসেছিল তেমনই বসে থাকলো অসীমা। এতই অন্যমনস্ক যে হিমাংশুর মনে হলো পাশের সিটটা যে খালি হয়েছে তা পর্যন্ত লক্ষ্য করেনি। কিছু না ভেবেই চটপট এগিয়ে গিয়ে অসীমার পাশের শূন্য আসনটি অধিকার করে বসল হিমাংশু। ঘাড় ফিরিয়ে হাসল অসীমা। তাহলে বসতে পেলেন? পেলাম। প্রায় এড়িয়ে গেল হিমাংশু। তারপরই হঠাৎ জিজ্ঞেস করল, এখন বাড়ি যাবে তো? বললাম তো। পুরোপুরি ঘুরে তাকালো অসীমা। আপনার কি হয়েছে বলুন তো, যত খাপছাড়া প্রশ্ন করছেন? কিছু না। হিমাংশু চুপ করে গেল। সুতরাং অসীমাও। হিমাংশুর স্পর্শ বাঁচানোর জন্যে সে কি সরেও বসলো একটু? হতে পারে এটা তার মনের ভুল, তবু চুপচাপ বসে থাকতে অস্বস্তি লাগছিল হিমাংশুর। অসীমা তাকে ক্রমাগত অপমান করে যাচ্ছে। হতে পারে এতটা রাস্তার সারাক্ষণ হিমাংশুর উপর নজর রেখেছিল সে, অথচ যা কিনা নিছক ভদ্রতা হতে পারত। পাশে জায়গা খালি হলেও বসার জন্যে ডাকেনি। আরও মনে হলো হিমাংশুর এত কাছে বসে থাকা সত্ত্বেও অসীমা একবারও তার বা করবীর প্রসঙ্গ উত্থাপন করেনি। এই মেয়েটি জেদি, অকারণ অহংকারে কালো হয়ে আছে মনটা। ভাবতে ভাবতে ক্রুদ্ধ হয়ে উঠল হিমাংশু। তোমাকে আমি শাস্তি দেব, চূড়ান্ত শাস্তি। মনে মনে বলল, তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ অসীমা। আমি শাস্তি দেব, এমন শাস্তি যা তুমি জীবনে ভুলতে পারবে না। ভাবতে ভাবতে উত্তেজনায় সিট ছেড়ে উঠে দাঁড়ালো হিমাংশু। অসীমা, নামবে একটু এখানে? কেন?
অসীমা, একদিন যে হিমাংশুর স্ত্রী হতে পারত, স্পষ্ট অবাক গলায় বলল, এখানে কেন? প্লিজ 2 মিনিট, আমার একটু দরকার আছে। অস্থির আচ্ছন্ন গলায় বলল হিমাংশু, 2 মিনিটের বেশি দেরি হবে না, এরপর তো তোমার ওখানেই যাচ্ছি। অসীমার হাত ধরার জন্যে ঝুঁকে এসেছিল হিমাংশু। একটু কাঁপল অসীমা, দ্বিধান্বিত হাতটা গুটিয়ে নিয়ে বলল, চলুন। গড়িয়াহাটের মোড়ে যেখানে বাস থামল সেইখানেই নেমে নিঃশব্দে ফুটপাতে উঠল হিমাংশু। দেখল ভিড় এড়িয়ে অসীমা ঠিকই আসছে তার পিছনে। আরও একটু এগিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো হিমাংশু। পিছনে তাকিয়ে বলল, 1 মিনিট দাঁড়াও, আমি ওই দোকানটা থেকে আসছি, যান। সামনে একটা বইয়ের দোকান, কাউন্টারে কিছু ভিড়। ভিতরে ঢুকে রাস্তার দিকে চোখ রাখল হিমাংশু। অসীমা দাঁড়িয়ে আছে। তারপর যে কোনো একটা বই হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো যথেচ্ছ। অসীমার চোখ এখন আর তার দিকে নেই। ভিড় এড়াতে ফুটপাত থেকে রাস্তার দিকে সরে দাঁড়িয়েছে খানিকটা, রাস্তাই দেখছে। দূর থেকে ওকে দেখতে দেখতে গলা পর্যন্ত শিশুর আহ্লাদ উঠে এলো হিমাংশুর। আস্তে দোকান থেকে বেরিয়ে অসীমার চোখ এড়িয়ে দ্রুত রাস্তা পার হলো সে। উল্টো দিকের ফুটপাতে উঠে নিজেকে আড়াল করে দাঁড়ালো। নিশ্চিত 7-8 মিনিট সময় চলে গেছে এতক্ষণে। হিমাংশু লক্ষ্য করল আবার তার পুরনো জায়গায় ফিরে গিয়ে অসহিষ্ণু চোখে তাকে খুঁজছে অসীমা। হাতঘড়িতে সময় দেখল একবার, প্যাকেট বাঁচিয়ে আঁচল তুলে মুখ মুছল। এখন আবার রাস্তাই দেখছে। নেমেই যখন পড়েছে, নিশ্চিত ও আরও কিছুক্ষণ অপেক্ষা করবে হিমাংশুর জন্যে। দেরি হবে, আরও দেরি হবে। ঠোঁট চেপে শরীর মোচড় দিয়ে হাসতে হাসতে উচ্চারণ করল হিমাংশু। খরচোখে তাকিয়ে থাকলো অসীমার দিকে। এইভাবে প্রায় মিনিট 15 সময় নষ্ট করে হিমাংশু দেখল হতাশ ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছে অসীমা, ধরনটা একার। তারপর আর দেখতে পেল না। দেখল কলকাতা যেমন ছিল তেমনই আছে। লোকজনের যাতায়াত ও শব্দপ্রবাহে চিড় ধরেনি এতটুকু। দৃষ্টির ভিতর প্রতিটি মুখই আশ্চর্য নির্বিকার। এই সময় চৌরঙ্গীগামী একটা বাস তার কাছাকাছি এসে দাঁড়াতে ছুটে গিয়ে সেটায় উঠে পড়ল হিমাংশু। নির্দিষ্ট কিছু ভাবল না। এই বাসটায় ভিড় নেই তত, যে যেমন ইচ্ছে বসে আছে সিটে। তখন সবচেয়ে দূরত্বতম আসনটিতে বসে নিজের মনে ও বলল, তোমার সঙ্গে একটু ঠাট্টা করলাম করবি, তবু সময় তো কাটে না।